আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতি শিখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আচ্ছা, সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের আমরা মার্কারটা নেই। আচ্ছা, সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। আমরা জানি হিসাব বিজ্ঞান যেখান থেকে স্টার্ট হয়েছে দুই তরফা দাখিলা অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম থেকে। হিসাব বিজ্ঞানের জনক যে লুকা ফেসলি যে বই লিখছে তার ওই বইয়ের ডাবল এন্ট্রি সিস্টেম থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি। এই দুই তরফা দাখিলা হচ্ছে যথেষ্ট নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত একটা পূর্ণাঙ্গ পদ্ধতি। কেমন? আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য, অর্থাৎ আমরা এর আগের অধ্যায়ে লেনদেন শিখে আসছি, ওখানে জানি যে আমরা লেনদেনকে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হতে হয়। হ্যাঁ, পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করে, মানে দুইটা পক্ষ থাকতে, একটা ডেবিট একটা ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা, ব্যবসায় সঠিক ফলাফল বা প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন এখানে দুইটা পক্ষ কি একটা হচ্ছে ডেবিট থাকে, একটা হচ্ছে ক্রেডিট থাকে। হ্যাঁ, ডেবিট কারা? যারা হচ্ছে সুবিধা গ্রহীতা, ওরা হচ্ছে ডেবিট হয়। আর যারা সুবিধা দাতা, যে সুবিধা প্রদান করে, সে হচ্ছে ক্রেডিট। ধরো এখানে আমি ক্লাস করাচ্ছি, তুমি সুবিধা নিচ্ছ, তাহলে সুবিধা গ্রহীতা তুমি ডেবিট, আর আমি সুবিধা দাতা আমি ক্রেডিট, এরকম আর কি। আচ্ছা, হিসাব বিজ্ঞানের যে চক্র আছে এখানে 10টা চক্র আছে। প্রথমটা হচ্ছে লেনদেন শনাক্ত করা, প্রথমে হিসাব বিজ্ঞান লেনদেন শনাক্ত করে, তারপর লেনদেন বিশ্লেষণ করে, তারপরে জাবেদাভুক্ত করে, তারপর জাবেদা থেকে ওটাকে খতিয়ান করে, তারপর এটাকে র্যামিল করে, তারপর এটাকে সমন্বিত দাখিলা, এটা তোমাদের নাই। হ্যাঁ, তারপর কার্যপত্র প্রস্তুত, এটা তোমরা এইচএসসিতে শিখবা, কার্যপত্র ওয়ার্কশিট। আর্থিক বিবরণী তোমাদের আছে। এবং কি তোমাদের দুইটা বিভাগ থাকে, একটা ক বিভাগ একটা খ বিভাগ। ক বিভাগে দুইটা প্রশ্ন থাকে, দুইটাই আর্থিক বিবরণী, ওই দুইটা তোমাকে মাস্ট দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে সমাপনী দাখিলা, এটা তোমাদের লাগে না। হিসাব পরবর্তী র্যামিল, এটা তোমাদের লাগে না। আচ্ছা, এখান থেকে তোমরা কি কি শিখবা আমি যদি একটু দাগাই দিই। লেনদেন শনাক্ত, এটা লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, র্যামিল, তারপরে হচ্ছে সমন্বয় দাখিলা লাগে না, কিন্তু আর্থিক বিবরণীতে একটা সমন্বয় দাখিলা একটা ভাব আছে কিন্তু। হ্যাঁ, এটা তোমাদের আর্থিক বিবরণী শেখার সময় সমন্বয় দাখিলা কিন্তু কিছুটা শেখা লাগবে। সম্পূর্ণ দাখিলা লাগে না, এগুলো লাগে না। আচ্ছা, তারপর আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতির ধারণা। অলরেডি আমরা এটা সম্পর্কে হালকা ধারণা রাখছি প্রথম অধ্যায়ে, তবু আমরা আরেকবার পড়ি। হ্যাঁ, দুই তরফা দাখিলা বা ডাবল এন্ট্রি সিস্টেম কি? ইটালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা ফেসলি, আমরা জানি লুকা ফেসলির জন্ম হয়েছে ইটালিতে। কেমন? আচ্ছা, লুকা ফেসলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনা সঠিক ও সচরাচরভাবে লিপিবদ্ধ করে একটা পদ্ধতি বর্ণনা করেন। আচ্ছা, উক্ত পদ্ধতিতে দুই তরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। সে একটা পদ্ধতি দিয়েছে, এটার নাম হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, যেটা দুই তরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। দুই তরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানে একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনে দ্বৈত সত্তা প্রকাশ করা হয়েছে। প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাব খাত থাকে। এই হিসাব খাতগুলো দ্বৈত সত্তায় লিপিবদ্ধ করা হয়। একটি হবে ডেবিট, অপরটি হবে ক্রেডিট। কেমন? দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট ও ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেন ডেবিট লিখনের সমান অর্থের ক্রেডিট হবে, মানে বোঝাচ্ছে যে একটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট। ডেবিট যত টাকা হবে ঠিক ক্রেডিটও তত টাকা হবে। ধরো বেতন প্রদান করা হয়েছে 1000 টাকা, তাহলে এটা যাবে কি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দেখো একটা হিসাব ডেবিট হলো একটা হিসাব ক্রেডিট হলো, এবং ডেবিটও 1000 ক্রেডিটও 1000, এটাই বোঝাচ্ছে। ফলে বছরের যে কোনো সময় হিসাবে মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা সমান হবে। সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনের দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি। উদাহরণের সাহায্যে এটা একটা ব্যাখ্যা করছে। এই যে ওরে বেতনের উদাহরণটাই দিয়েছে। কেমন? আচ্ছা, ধরো অফিসে কর্মচারীকে 5000 টাকা বেতন প্রদান করা হলো, তাহলে এটা যাবে হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে বেতন হিসাব একটা হচ্ছে নগদান হিসাব। আচ্ছা, একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতি কয়েকটা বৈশিষ্ট্য দিছে, মানে কি কি বৈশিষ্ট্য এটা ধারণ করে। তাহলে আমরা তো জানি দুই তরফা দাখিলা হচ্ছে নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ এবং স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি।
এটা বৈশিষ্ট্য কি, দুইটা পক্ষ থাকবে, অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে, একটা পক্ষ ডেবিট হবে, একটা পক্ষ ক্রেডিট হবে। হ্যাঁ, দাতা ও গ্রহীতা, এখানে একজন থাকে দাতা, একজন থাকে গ্রহীতা। ডেবিট ও ক্রেডিট করা, এটা তো আমরা বুঝলাম, একটা পক্ষকে আমরা ডেবিট করব, একটা পক্ষকে ক্রেডিট করব। এবং এটা আমরা বুঝলাম যে ডেবিট এবং ক্রেডিট টাকার অঙ্ক সেম হবে, ডেবিট যত টাকা হবে ক্রেডিটও তত টাকা হবে। সামগ্রিক ফলাফল, যেহেতু প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ হয়। মোট লেনদেনের ডেবিট দিকের যোগফল ও ক্রেডিট দিকের যোগফল সমান হয়। কেমন? আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কি কি? দুই তরফা দাখিলা পদ্ধতি যেহেতু একটা পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পন্ন পদ্ধতি, এটা তো অবশ্যই কিছু সুবিধা থাকে। এটা কি কি সুবিধা আছে ভাইয়া? এক, পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করে, এটা সম্পূর্ণ হিসাব সংরক্ষণ করে। তারপরে লাভ লোকসান নিরূপণ করা যায়, তারপর গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। কেমন? র্যামিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আমরা একটা অধ্যায়ে র্যামিল শিখবো, ওটা ডেবিট ক্রেডিট মিলে যাবে সবসময়। তার মানে যখন ডেবিট ক্রেডিট মিলে যায় আমরা ধরে নিই যে এটা আমাদের লেনদেনটা গাণিতিকভাবে শুদ্ধ। তারপরে আর্থিক অবস্থা নিরূপণ করা যায়, তারপরে ভুল করতে বা জালিয়াতি কোনো সমস্যা হলে এটা সলভ করা যায়। তারপরে ব্যয় নিয়ন্ত্রণ, আমরা জানি আমাদের প্রফিট বাড়াইতে হলে মানে মুনাফা বাড়াইতে হলে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, ব্যয় কমাতে হবে, তো ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। তারপরে মোট দেনা বা পাওনার পরিমাণ নির্ণয় করা যায়, তারপরে সঠিক কর নিরূপণ করা যায়। হ্যাঁ, তারপরে সহজ প্রয়োগ করা যায়, দুই তরফা দাখিলা পদ্ধতি সহজে প্রয়োগ করা যায়। তারপরে সর্বজন স্বীকৃত, মানে সবাই এটাকে সাপোর্ট করে, সবাই বলে যে হ্যাঁ এই পদ্ধতি ঠিক আছে। আরেকটা পদ্ধতি আছে কিন্তু একতরফা দাখিলা, হ্যাঁ, ওটা কিন্তু বিজ্ঞানসম্মত না, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত দুই তরফা দাখিলা। আচ্ছা, ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় আমরা কীভাবে করব এটা আমাদেরকে শিখাই দিচ্ছে। বলছে যে দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখতে মোট ডেবিট ও ক্রেডিট টাকার অঙ্ক সবসময় সমান হয়। এই ধারণা হচ্ছে হিসাব সমীকরণের ভিত্তি। হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হলো কি কি? আমরা জানি হিসাব সমীকরণ যে করলাম আমরা, মনে আছে আমরা এ সমান এল প্লাস ওই, মানে সম্পদ যত টাকা দায় ও মালিকানা সত্ত্ব তত টাকা। আচ্ছা, অতএব বলা যায় আমরা ব্যবসায় নিম্নোক্ত ধরনের হিসাব পাই। আমরা মোট কয়টা হিসাব পাই? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আর আয় ও ব্যয়। এখন এখানে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করব? সম্পদ, আমরা ওই যে জাবেদা ভিডিওগুলো যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবা যে সম্পদ যখন বাড়ে তখন ডেবিট হয়, সম্পদ যখন কমে তখন ক্রেডিট হয়। যেমন এখানে একটা সাইড নোটে দিয়ে দিচ্ছে, এই যে সম্পদ যখন বাড়ে তখন ডেবিট হবে, সম্পদ যখন কমবে তখন ক্রেডিট হবে। যেমন সম্পদ লেনদেনের ফলে সম্পদ বাড়তে পারে আবার কমতেও পারে। যখন আসবাবপত্র ক্রয় করা হয় তখন সম্পদ বৃদ্ধি পায় এবং বিক্রি করা হলে হ্রাস পায়। হ্যাঁ, মানে সম্পদ যখন আমাদের প্রতিষ্ঠানে আসে তখন বৃদ্ধি পায়, সম্পদ যখন আমাদের প্রতিষ্ঠানে চলে যায় তখন হ্রাস পায়, মানে চলে যায় তখন সম্পদ ক্রেডিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে আমরা সম্পদ ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট করা হয়। কেমন? আর দায়ের বেলায় তার বিপরীত, দায় যখন বাড়ে তখন ক্রেডিট হয়, দায় যখন কমে তখন ডেবিট হয়। আমরা যদি এখানে একটু সাইড নোটে তোমাদেরকে বলি কি কি, ধরো সম্পদ বাড়লে ডেবিট হবে। কেমন? সম্পদ কমা, তারপর হচ্ছে যায় সম্পদ, তারপর উত্তোলন। হ্যাঁ, উত্তোলন বাড়লেও ডেবিট হবে। সম্পদ বাড়লে ডেবিট হবে, উত্তোলন বাড়লে ডেবিট হবে, আর একটা হচ্ছে খরচ। এই তিনটা বাড়লে কি হবে? ডেবিট হবে। কেমন? এই তিনটা বাড়লে যখন বাড়ে তখন ডেবিট হয়। আর কি কি? আর হচ্ছে যায় মূলধন, তারপর হচ্ছে দায়, তারপর হচ্ছে আয়। আয়কে আমরা রেভিনিউ বলতে পারি। মূলধন, দায়, আর এটা হচ্ছে রেভিনিউ। এই তিনটা যখন বাড়ে তখন ক্রেডিট হয়। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। যখন আমাদের, আচ্ছা এখানে আমরা মার্কারটা নিই, যখন আমাদের সম্পদ, তারপরে সম্পদ, উত্তোলন এবং খরচ বাড়ে তখন ডেবিট হয়। আর এই তিনটা যখন কমে যায় তখন ক্রেডিট হবে, মানে যখন কমে তখন তার বিপরীত, বা সম্পদ, খরচ, উত্তোলনের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, আর সম্পদ, খরচ, উত্তোলনের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, আর মূলধন, দায়, আয় এদের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। আর স্বাভাবিক জের মানে যখন বাড়ে আর কি, আর যখন কমে যায় অর্থাৎ সম্পদ, খরচ এবং উত্তোলন এগুলো যখন কমে যায় তখন ক্রেডিট হবে। আবার সেম কথা, মূলধন, দায়, আয় যখন কমে যায় তখন ডেবিট হয়।
আচ্ছা, আমরা আবার দ্বিতীয়টাতে আসি। দায় সম্পদের মতো লেনদেনের ফলে দায় বৃদ্ধি ও হ্রাস পেতে পারে। কেমন? যেমন ধরো ব্যাংক থেকে ঋণ ঋণ নিলে দায় বৃদ্ধি পায়, আবার ঋণ কিস্তিতে পরিশোধ করলে দায় হ্রাস পায়। সম্পদের সাথে দায়ের সম্পর্ক হচ্ছে বিপরীত, হয়ে যে তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট ও হ্রাস পায়, হ্রাস পেলে ডেবিট হয়। যেমন এই যে দায় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, দায় যখন হ্রাস পায় তখন ডেবিট হয়। সেম কথা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায় ডেবিট হয়। রেভিনিউ বা আয়, আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, আয় যখন হ্রাস পায় তখন ডেবিট হয়। সেম কথা ব্যয়, ব্যয় যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, যখন হ্রাস পায় তখন ক্রেডিট হয়। এখন তোমরা এতগুলা মনে রাখা তোমাদের জন্য কষ্ট হবে। আমি যেভাবে তোমাদেরকে 6টা অক্ষর একসাথে শিখাই দিলাম, এখানে করে এখানে একটু আগে দেখলাম না, এই যে এই অংশটা তোমরা, এই অংশটা আমি মার্ক করে দিতেছি, এই অংশটা তোমরা খাতায় লিখে রাখো। এই অংশটা যদি লিখে রাখো তাহলে এটা পুরা ডিটেলস তুমি আশা করি পারবা। সম্পদ উত্তোলন খরচ, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। আর মূলধন দায় আয়, এগুলা বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। আচ্ছা, তারপর এরপর লেনদেনে দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রভাব উদাহরণের সাহায্যে বর্ণনা করা। ধরো তোমাদেরকে যদি বলা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রভাব বর্ণনা করা, তখন তোমরা কিভাবে করবা? তখন তোমরা কি করবা, এখানে সিরিয়াল নাম্বার দিবা একটা, তারপর ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট মানে হচ্ছে জাবেদারকে আমরা জাবেদা পারি যে ওই জাবেদাটা লিখবো, আর এখানে ওই জাবেদার টাকা, এরপরে এখানে কারণ। আচ্ছা, এটা তবে এইভাবেই শখ করতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ, ওরাই সেজন্য বলতেছে এটা কোনো অনুমোদিত মানে কোনো আইএফআরএস বা গ্যাপ মানে হিসাব সংস্থা এরকম কোনো শখ দিয়ে নাই, ইচ্ছা মতো করা যায়। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে আমাদের পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা দাগগুলো কেটে দিই। আচ্ছা, তাহলে প্রথমটা আমাদেরকে কি বলছে ভাইয়া? জনাব হাসান 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এটা জাবেদা কি? আমরা নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেমন? তাহলে এটা জাবেদা হচ্ছে যা, এই যে লিখলাম নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 50,000 টাকা। এরপর আমরা এটা কারণ লিখছিলাম যে, মনে আছে? কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে এখানে ওটা লিখতে হবে। কি সম্পদ বাড়ছে নাকি কমছে, মূলধন বাড়ছে নাকি কমছে। তার নগদ টাকা বাড়ছে না, তাহলে আমরা বলছি প্রতিষ্ঠানের নগদ অর্থ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাওয়া নগদ ডেবিট করছে। মানে আমি বললাম কেন আমি নগদকে ডেবিট করলাম, এরপর আমি বলবো যে কেন মূলধনকে ক্রেডিট করলাম। অন্যদিকে মালিক প্রতিষ্ঠানের নগদ অর্থ আনয়ন করা মালিকানা সত্ত্ব বেড়েছে, তাই মূলধনকে আমরা ক্রেডিট করলাম। তাহলে আশা করি বুঝছো। এরপর দ্বিতীয় লেনদেনটা দেখি আমরা, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। তাহলে এটা যাবে কি? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই যে আসবাবপত্র হিসাব ডেবিট 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। আর আসবাবপত্রকে কেন ডেবিট করলাম, নগদকে কেন ক্রেডিট করলাম, এটা আমরা লিখব। আসবাবপত্র ক্রয় করার পরে প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং অন্যদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে। কেন? নগদ টাকা চলে গেছে তাই। তা আসবাবপত্র হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। এভাবে আমরা প্রত্যেকটা লেনদেন লিখব। যেমন কর্মচারী বেতন প্রদান করা হয়েছে, এটা জাবেদা কী হবে? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন একটা খরচ বাড়ানোর কারণে বেতনকে ডেবিট করা হয়েছে, নগদ টাকা কমার কারণে নগদকে ক্রেডিট করা হয়েছে। এরকম করে পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় করা হয়েছে। এভাবে তোমরা সবগুলো জাবেদা এখানে লিখবা, এখানে লিখবা জাবেদা, এখানে লিখবা হচ্ছে টাকা, এখানে লিখবা হচ্ছে কেন তুমি এটাকে ডেবিট করলা, কেন তুমি আরেকটা হিসাবকে ক্রেডিট করলা। মূল কথা, হিসাব বিজ্ঞানের মূল যে হৃৎপিণ্ড এটাই জাবেদা। জাবেদা যত ভালো করে পারবা তত ভালো। যেমন আমাদের 3টা ভিডিও আমরা মার্কার ডাস্টার দিয়ে বোর্ডে করাইলাম, ওই 3টা জাবেদা যদি ভিডিও তুমি ভালো করে দেখো, নোট করে অবশ্যই খাতা কলমে নোট করতে হবে, তাহলে তুমি ভালো করে পারবা আশা করি। আচ্ছা, তাহলে আমরা এগুলো সবগুলো এখানে এই যে এই যে, আচ্ছা আমি পরেগুলো জাবেদা বলে দিই। বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। তাহলে বিজ্ঞাপন করা হলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, 7 নাম্বার না, এই যে বিজ্ঞাপন হিসাব ডেবিট করে, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর নগদ টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট। এখানে যেহেতু চেক দিছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, এরকম করে আমরা সবগুলো জাবেদা দেব। কমিশন পাওয়া গেল, কমিশন কিন্তু দিই না, এখানে পাওয়া গেল, তাই নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। কমিশন আয় হিসাব ক্রেডিটও লিখতে পারবে। কেমন? ব্যাংকের নিকটত্ব সুদ পাওয়া গেল, তারপর দ্বারে পণ্য বিক্রয় করা হলো, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো, ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। আমরা এগুলো সবগুলো প্রথম করে জাবেদা লিখবো, তারপরে টাকা লিখবো, তারপরে কেন ডেবিট করলাম, কেন ক্রেডিট করলাম এটা লিখবো।
আচ্ছা, তারপরে আমরা আসি, এখানে একটা হোমওয়ার্ক দিছে তোমাদেরকে কাজ, এটা তোমরা অবশ্যই করবা, করে গাইড থেকে মিলাইবা, কোনোটাতে সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাব বই, কিছু দুই তরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাব বই রাখা হয় তাদের শ্রেণী বিভাগ নিচে দেখানো হলো। যেমন জাবেদা, জাবেদার মাধ্যমে করি। জাবেদার মধ্যে স্পেশাল হচ্ছে কয়েকটা বিশেষ জাবেদা আছে, যেমন কয় জাবেদা, বিক্রয় জাবেদা, কয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। কয় জাবেদা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় লিখতে পারো। শুধুমাত্র বাকিতে কয়, কয় জাবেদা দ্বারে পণ্য কয়, মানে বাকিতে কয়গুলা লিপিবদ্ধ হয়। নগদে পণ্য কয় লিপিবদ্ধ হবে না, বিক্রয় না, শুধুমাত্র বাকিতে কয়। হ্যাঁ, এটা মাথায় রাখবা, অনেকে ভুলে যায়। আর বিক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে বিক্রয়। কয় ফেরত জাবেদা কৃত, মানে বাকিতে ক্রয় করা মাল এগুলো যদি ফেরত দিই তাহলে কয় ফেরত জাবেদা। আর বিক্রয় ফেরত জাবেদা, বাকিতে বিক্রয় করা মাল যদি আমরা ফেরত দিই তাহলে বিক্রয় ফেরত জাবেদা। আর নগদ প্রাপ্তি জাবেদা, যে সকল জাবেদায় নগদ টাকা পাবো বা জাবেদা মানে নগদান হিসাব ডেবিট হয়, ওইগুলো হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আসবে। এমসিকিউতে আসবে কোনটা, কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা। আর নগদ প্রদান জাবেদা হচ্ছে যে সকল জাবেদায় নগদ টাকা নগদান হিসাব ক্রেডিট, মানে নগদ টাকা চলে যায় বোঝায়, তারা হচ্ছে নগদ প্রদান জাবেদা আসবে। তাহলে আশা করি বুঝছো। আর এই 6টা জাবেদা, এখানে যে 6টা না, আমরা যে 6টা জাবেদা শিখলাম না, কয় জাবেদা, বিক্রয় জাবেদা, কয় ফেরত, বিক্রয় ফেরত, তারপর হচ্ছে নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এগুলো সবগুলো হচ্ছে যায় বিশেষ জাবেদা। আর এগুলা বাদে যতগুলো জাবেদা পাবো আমরা, এগুলো হচ্ছে না প্রকৃত জাবেদা। মানে ধরো এই 6টা জাবেদার মধ্যে যেগুলো বসবে এগুলো তো আলাদা বিশেষ জাবেদা, এর বাইরেগুলো হচ্ছে প্রকৃত জাবেদা। আর আমাদেরকে যদি বলে জাবেদা কি, জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই কোনটি, হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা। আর খতিয়ান হচ্ছে হিসাবের ফাঁকা বই। এখন কথা হচ্ছে ভাইয়া খতিয়ান তো এখন আমরা শিখি নাই, শিখবো আমরা, এখন মোট পর্যন্ত জাবেদা শিখলাম, কেমন? আচ্ছা, তারপর হিসাব চক্র অলরেডি আমরা একবার বললাম, হিসাব চক্র কি প্রথমে বললাম, একটা 10টা চক্র থাকে, কেমন? প্রতিটা চক্রে এখানে একটু ব্যাখ্যা দিয়েছে, আমরা একটু পড়ি তাহলে, কেমন? লেনদেন শনাক্ত করা, এটা বলতে কি বোঝায়? হিসাব চক্রের প্রথম ধাপে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন চিহ্নিত করি। মনে আছে দ্বিতীয় অধ্যায়ের কথা, আমরা একটা ঘটনা কি লেনদেন কিনে এটা যাচাই করলাম কিভাবে, এটা আমরা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য কিনা, তারপর এটাকে আর্থিক অবস্থা পরিবর্তন হয় কিনা, এই সকল বিষয় আমরা হিসাব করতাম। এবার লেনদেন বিশ্লেষণ, এই ধাপে প্রতিটি লেনদেনের বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতগুলোকে চিহ্নিত করা হয়। যেমন 5,000 টাকা যন্ত্রপাতি কেনা হলো, এখানে দুইটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব, অপরটি নগদান হিসাব, কেমন? এরপর আমরা জাবেদাভুক্ত করি। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুই তরফা দাখিলা অনুসরণ করে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে, অর্থাৎ জাবেদা বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমান্বয়ে, মানে 1 তারিখেরটা আগে, তারপর 2 তারিখ, তারপর 3 তারিখ, এভাবে ক্রমান্বয়ে আমরা লিপিবদ্ধ করি। তবে খতিয়ানের স্থানান্তর, এই ধাপে জাবেদা লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা হিসাব খতিয়ান করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তারপর যে র্যামিল প্রস্তুত করি আমরা। আচ্ছা, র্যামিল প্রস্তুতে কী করি? লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বইতে লিপিবদ্ধ আছে কিনা তা যাচাই করি। তোমরা কয়েক অধ্যায় পরে র্যামিল পাবা, কেমন? উদ্দেশ্যে আচ্ছা, হিসাবের খতিয়ান আমরা প্রথমে জাবেদা করব। প্রথমে আমরা লেনদেন করছি, তারপর জাবেদা, তারপর খতিয়ান, তারপর র্যামিল, কেমন? তাহলে খতিয়ানে ডেবিট উদ্ধৃত ও ক্রেডিট উদ্ধৃতের সাহায্যে র্যামিল প্রস্তুত করা হয়। এরপর সমন্বয় দাখিলা আপনাদের এতটা নাই। তাহলে ব্যবসায় প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাব খাতে প্রাপ্য আয়, বকেয়া খরচ, অগ্রিম খরচ বা অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, অগ্রিম যদি কোনো আয় হয়ে যায় আমাদেরকে এটাকে বলা হচ্ছে অনুপার্জিত আয়, ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। তারপর কার্যপত্র, এটা তোমরা এইচএসসিতে শিখবা, এটা হচ্ছে বহু কলাম বিশিষ্ট একটা ঘর করে। আর্থিক বিবরণ প্রস্তুতে সহজতা করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ, ঐচ্ছিক মানে হচ্ছে যায় অপশনাল, করলেও ইচ্ছে না করলেও ইচ্ছে, কেমন? বহু কলাম বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। এরা তোমাদের এইচএসসির 8ম অধ্যায়, প্রথম পত্রের 8ম অধ্যায়, এসএসসিতে এটা তোমাদের নাই। তো আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, সম্পদ, তারপরে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা যায়। তারপর হচ্ছে সমাপনী দাখিলা, কারবারে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। 1 বছরের আয় ব্যয় পরবর্তী বছরে যাবে না, তাই সমাপনী দাখিলা প্রয়োজন হয়, কেমন?
আচ্ছা, হিসাব পরবর্তী রায়ামিল বা প্রারম্ভিক জাবেদা। হিসাব পরবর্তী মানে এই যে আর্থিক বিবরণী, তার সমাপনী দাখিলা এগুলো করার পর হিসাব পরবর্তী রায়ামিল বা প্রারম্ভিক জাবেদা করা হয়। আচ্ছা ভাই, এই জিনিসগুলো কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? এতটা না, তবে একটু পড়ে রাখা ভালো আর কি, তোমার থিম মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলো। আচ্ছা, প্রারম্ভিক জাবেদা। সমাপনী জাবেদার প্রদানের মাধ্যমে ব্যবসা আয়, তারপরে ব্যয় বা উত্তোলন হিসাব বন্ধ করা যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবে জের পরবর্তী বছরের শুরুতে শুরু করা হয়। আচ্ছা, এইগুলোর মধ্যে আমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমি অলরেডি তোমাদেরকে বলে দিছি। হিসাবে ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি, এটা এতটা লাগবে না, একবার একটু পড়ে নিবেন, না পড়লে এত আপত্তি নেই। একতরফা দাখিলা থেকে তোমাদের ম্যাথ আসে। একতরফা দাখিলা এটা কিন্তু বিজ্ঞানসম্মত না। আমরা জানি দুই তরফা দাখিলা হচ্ছে বিজ্ঞানসম্মত। দেখো, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন একদম ছোট, হ্যাঁ, লেনদেনের সংখ্যা কম, এত বেশি না, হাতে গোনা কয়েকটা, সেই সকল প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করে। তাহলে একতরফা দাখিলা কি বিজ্ঞানসম্মত কিনা? না, একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত না। একতরফা দাখিলা কারা ব্যবহার করে? একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে যায় যাদের প্রতিষ্ঠান ছোট, যাদের প্রতিষ্ঠান আয়তনে ছোট, লেনদেনের পরিমাণ কম, তারা একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে। আমার কথা বুঝছো কিনা? একতরফা দাখিলা পদ্ধতি তারা ব্যবহার করে। আচ্ছা, তারপর হচ্ছে এই পদ্ধতিতে কোনো লেনদেনে একটি পক্ষ বা কোনো লেনদেনে দুইটি পক্ষই, কোনো লেনদেন মানে কোনো পক্ষে একটি পক্ষে লিপিবদ্ধ করে, কোনোটা দুইটি পক্ষ। কিন্তু আমরা দুই তরফা দাখিলাতে কী দেখছি? প্রত্যেকটা লেনদেনে অবশ্যই দুইটি পক্ষ থাকবে, কেমন পক্ষে, এবং কোনো লেনদেনে কোনো পক্ষেই লিপিবদ্ধ করে না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, এই কথাটাই বারবার বলতেছি। দুই তরফা দাখিলা বিজ্ঞানসম্মত, কিন্তু একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত না। আবারও বলতেছি, একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত না। একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত না। আচ্ছা, একতরফা দাখিলা তাহলে অবশ্যই আমাদের বিজ্ঞানসম্মত না। আচ্ছা, এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় বা ব্যয় হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। একতরফা দাখিলা শুধু সম্পদ দায় হিসাব করে, আয় ব্যয় হিসাব করে না। ব্যবসায় লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে বিভিন্ন সূত্র বা পদ্ধতি ব্যবহার করা হয়। সূত্রগুলো কি কি? যখন আমরা আমাদেরকে বলবো যে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি বাইর করো, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। সূত্রটা কি? প্রারম্ভিক মূলধন যোগ উত্তোলন বিয়োগ সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় সূত্র। আর যদি আমাদেরকে আর এখানে তাহলে প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন কীভাবে বের করব? প্রারম্ভিক মূলধন বলতে বোঝাচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। আর সমাপনী মূলধন কীভাবে বের করবে? সমাপনী মূলধন যোগ সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়। প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, সমাপনী মূলধন হচ্ছে সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়। আচ্ছা, চলেন আমরা একটা অঙ্ক করি, তাহলে আরও ভালো হলো। আচ্ছা, আমাদের একটা অঙ্ক দিচ্ছে, মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তার নিম্নোক্ত হিসাবগুলো দিছে 1/1/2017, তার মানে এগুলা বছরের শুরুতে, আর 31/12/2017, তার মানে এগুলা বছরের শেষে। তাহলে কিছু বছরের শুরুতেও দিছে, বছরের শেষেও দিছে, কেমন? আচ্ছা, আমরা এই অংশটা মুছে ফেলি। আচ্ছা, এরপরে আসেন, তাহলে মোট সম্পদ বছরের শুরুতে মোট সম্পদ কত? 1,20,000, আর বছরের শেষে হচ্ছে 1,50,000, আর বছরের শুরুতে মোট দায় হচ্ছে যায় 35,000, আর বছরের শেষে হচ্ছে 55,000। এখন আমাদের বলছে যে আচ্ছা, 2017 সালে অতিরিক্ত মূলধন দিচ্ছে সে কত? 20,000 টাকা, এবং উত্তোলন হচ্ছে কত টাকা? 30,000 টাকা। এখন আমাদেরকে বলছে প্রারম্ভিক মূলধন, তাহলে আমরা কী ব্যবহার করব? আমরা তো জানি প্রারম্ভিক মূলধনের সূত্র, এই যে এখানে শিখলাম, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ কত? 1,20,000, প্রারম্ভিক মোট দায় কত? 35, তাহলে 1,20,000 থেকে 35 বাদ দিচ্ছি, তাহলে কত? 85,000। আর সমাপনী মূলধন কত? সমাপনী মূলধন হচ্ছে সমাপনী সম্পদ 1,50,000, এই যে 1,50,000, আর সমাপনী দায় হচ্ছে 55,000। তাহলে 1,50,000 থেকে 55,000 বাদ দিলে 95,000। এবার আমরা লাভ ক্ষতি বাইর করব। লাভ ক্ষতি বাইর করবো কীভাবে? সমাপনী মূলধন 95, উত্তোলন কত? উত্তোলন এই যে 30,000 টাকা, এই যে 30,000, এই 30,000 টাকা আমরা বসালাম, হ্যাঁ। আর প্রারম্ভিক মূলধন কত? 85, আমরা বাইর করলাম এখানে, এই যে এবার। আচ্ছা, আমরা এগুলা দাগগুলা মুছে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে কি, এই যে লাভ ক্ষতি সমাপনী মূলধন হচ্ছে 95, এখান থেকে বসাইলাম, আর উত্তোলন হচ্ছে 30, এখান থেকে বসাইলাম,
তারপর হচ্ছে যাই প্রারম্ভিক মূলধন হচ্ছে 85, এখান থেকে বসাইলাম। তারপর হচ্ছে অতিরিক্ত মূলধন 20, এখান থেকে বসাইলাম। এরপর যোগ বিয়োগ করলে দেখা যায় যদি প্লাস ফিগার থাকে তাহলে লাভ, যদি মাইনাস ফিগার থাকে তাহলে ক্ষতি, তাহলে লাভের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এটা কিন্তু অবৈজ্ঞানিক পদ্ধতি, কিন্তু আমাদেরকে একতরফা দাখিলাতে এসএসসিতে অঙ্ক আসে। তো আশা করি তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে বিগত সালে প্রশ্নগুলা গাইড থেকে সলভ করবা। সমাধান করার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে বলবা। আর আমরা বিগত 2টা ভিডিও এবং জাবেদার যে ভিডিওগুলো আছে আমরা এগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।